কৃষক ভাইয়েরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আপনারা জানেন যে গত মাস থেকে আমরা 2025 সালে যে সমস্ত কৃষক ভাই বা খামারিরা মৎস্য চাষের সনদ পেয়েছেন তাদেরকে আমরা ধারাবাহিকভাবে প্রতিবেদন উপস্থাপন করছি। এরপর যে আমাদের আজকে নির্বাচিত মৎস্য খামারি হচ্ছেন জনাব সাইফুল হুদা সোহাগ, যিনি এবছর সিলভার পদক পেয়েছেন। আমি ভালুকায় লেখাপড়া শুরু করি। প্রাইমারি ভালুকাতেই ছিল। তারপরে আমি যে সময় এসএসসি করি ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। এসএসসির পর এইচএসসি করি ভালুকা ডিগ্রি কলেজ থেকে। করার পর 2007 সালে আমি চলে যাই লন্ডনে লেখাপড়া করার জন্য। লন্ডনে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ থেকে আমি বিজনেস ম্যানেজমেন্টে লেখাপড়া শেষ করি 2011-তে। তো 2011-তে লেখাপড়া শেষ করার পর 2011 অক্টোবর মাসে আমি দেশে আসি। আসার পর এই তো তারপর বাংলাদেশে 2012 থেকে মাছ চাষের সাথে সংযুক্ত হয়ে পড়ি। শুরুতে সোহাগ কিন্তু নানা পেশায় সম্পৃক্ত হওয়ার জন্য ভাবছিলেন, কিন্তু তার মনে ছিল কৃষিকাজ করার। এবং 2012 সালেই বাড়ির পাশেই মাত্র 1 একর জায়গা নিয়ে একটি পুকুর নিয়ে তিনি এই মৎস্য চাষ শুরু করেন। 2012 সাল থেকে 2025 সাল ইতিমধ্যে তার খামারের আয়তন বেড়েছে অনেক। প্রায় 80 একর জায়গা জুড়ে এখন মাছ চাষ করা হয় এবং এখান থেকে প্রায় বছরে প্রায় 2000 মেট্রিক টন মাছ উৎপাদন করেন এবং আয় করেন প্রায় 4 থেকে 5 কোটি টাকা। সোহাগের এই বিশাল সাফল্য মাছ চাষ তার অবদানের কারণে চলতি বছর 2025 সালে জাতীয় মৎস্য পদক প্রাপ্ত হয়েছেন। সেই দর্শক, এই জাতীয় মৎস্যপ্রাপ্ত সোহাগকে নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। সেই 2012 সাল থেকে মৎস্য চাষে সাইফুল হুদা সোহাগের যাত্রা শুরু। লন্ডনে গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ন্যাশনাল কিংবা মাল্টিন্যাশনাল বিজনেস প্রতিষ্ঠানে যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও মাটির টানে শিখরের টানে দাদাবাড়ির ভান্ডাব গ্রামে 3 একর জলাশয় নিয়ে শুরু করেন বাণিজ্যিক মৎস্য চাষ। খামারের নামকরণ করেন ইউনিভার্স ফিশারিজ। প্রশ্ন হলো, সোহাগ কি আবার ফিরে গেলেন লন্ডনে? না, প্রথম বছরেই মাছ চাষে আশাতীত অর্জনে তাকে গ্রামমুখী করে তোলে পুরোপুরি। এমনকি স্টাডি শেষে ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও সোহাগ আর ফিরে যাননি লন্ডনে, বরং খামার সম্প্রসারণে রাত দিন ছুটতে লাগলেন, খুঁজতে লাগলেন নতুন নতুন জলাশয়। এভাবেই মৎস্য খামারের আয়তন বৃদ্ধি পেতে থাকে এবং ইউনিভার্স ফিশারিতে যুক্ত হয় 3টি জলাশয়, যার পরিমাণ বর্তমানে প্রায় 80 একর। এর মধ্যে ভালুকার ভরাডোয়ায় গোয়ালি বিলে 29 একর, ভালুকার মল্লিকবাড়ি লাউতি বিলে 19 একর এবং ভালুকার ভান্ডাবে পাইরাল বিলে 29 একর। এবং 3টি বিলে সম্মিলিতভাবে মাছ চাষ উৎপাদনের পরিমাণ বছরে প্রায় 2000 মেট্রিক টন। আমার এখানে 3টা প্রজেক্টের মাঝে এটা আমার একটা প্রজেক্ট। এই প্রজেক্টে টোটাল 29 একর জায়গা আছে আর কি। এখানে বিল আকারে মনে হচ্ছে। হ্যাঁ, বিল আকারের মাছের আমরা ঘনত্ব বেশি দিতে পারি, অক্সিজেনের স্বল্পতা আসে না আল্লাহর রহমতে, এমনকি মাছের উৎপাদন বেশি হয়। আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন আপনার খামারকে বাড়িয়েছেন, এটা এই খামারটা কবে তৈরি করেছেন? এইটা 2013 সাল থেকে এই প্রজেক্টটা আমার। হ্যাঁ, আমি এই প্রজেক্টে। এখন এই খামারের জায়গা পরিমাণ কেমন? এখানে টোটাল 29 একর জায়গা আছে। এখান থেকে কোন প্রজাতির চাষ করেন? এইখানে আমরা পাঙ্গাস, তেলাপিয়া, রুই কাতলা মিশ্র চাষ করে থাকি। তাতে করে আপনি এই পুকুরটাতে কি পরিমাণ মাছ পাবেন? কখন সেল শুরু হবে? আমরা ডিসেম্বর থেকে মাছ সেল করা শুরু করব, আমাদের এটা টার্গেট আছে আর কি। তো আমাদের টার্গেট আছে এখান থেকে আমরা প্রায় 350 টনের মতো পাঙ্গাস সেল করব। আর রুই কাতলা তেলাপিয়া মিলে আল্লাহর রহমতে আমাদের টার্গেট আছে 200 টনের মতো। সব মিলিয়ে বছরে কি পরিমাণ আপনি টান আমরা কত টন করেন? আমরা সারা বছরে প্রায় 2000 টনের উপরে মাছ চাষ করি আর কি। তাতে আপনি কেমন ফিট আসে? আল্লাহর রহমতে মাছ চাষ করে ভালো প্রফিট আসে। খরচ তো অনেক। হ্যাঁ, খরচ যেমন যায় মাছ চাষে হলো আপনি যেমন শ্রম দিবেন আর এটা সম্পর্কে আপনি যত বেশি সময় দিবেন আপনার মাছ চাষ থেকে প্রফিট আল্লাহর রহমতে আসবে। দেখি আমরা কি মাছ আসলে একটু জানতে হয়ে গেছে। এগুলো বয়স কত এখন? এইটার 6 মাস। আচ্ছা, খাবারের ক্ষেত্রে আপনারা কি খাবার ব্যবহার করেন? আমরা এখন নিজস্ব ফিড প্রোডাকশন করে নিই, তো তাতে আমাদের খরচটা একটু কমে। আচ্ছা, মানুষে বলে যে পাঙ্গাসের গন্ধ বেশি,
কারণগুলো কি বলেন তো? না অ্যাকচুয়ালি আপনি কখনো আমাদের মাছটা খেলে বুঝবেন আমাদের মাছে কোনো গন্ধ নাই। পানি তো পরিষ্কার, হ্যাঁ, হ্যাঁ। অন্য জায়গাতে পানি কিন্তু গন্ধ থাকার অনেক প্রজেক্টে তারা মুরগির বিষটা ইউজ করে, তো এই কারণে অনেক সময় মাছের আমাদের এই এরিয়াতে বিষটা ইউজ করাটা এখন বন্ধ হয়েছে আল্লাহর রহমতে, প্রশাসনের তাদের হস্তক্ষেপে এখন এদিকে কোনো লিটার ব্যবস্থা ব্যবহার হয় না। আমাদের এখানে পাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং সাইজে এখন এইটা বিক্রি উপযোগী হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি আরেকটু বড় করে, যে সময় মাছটা 1.5 থেকে 2 কেজির ভিতরে হয়ে যাবে সেই সময় না, পাঙ্গাসটা সিপির না, তেলাপিয়া গুলা সিপির। হ্যাঁ, এখানে আজকে মাছ যখন বিক্রি হল কত কি পরিমাণ মাছ আছে? আমাদের টার্গেট টোটাল 500 থেকে 550 টন টোটাল তেলাপিয়া সহ পাঙ্গাস আমরা হারভেস্ট করবো এখান থেকে। তো আমার সেই মনে আছে, সেই 2012 সালে প্রথমে ছোট একটা প্রজেক্ট থেকে আমার 94,000 টাকা প্রফিট হয়। 94,000 টাকা এক বছরেই? হ্যাঁ, এক বছরেই সব খরচের পরে, সব খরচের বাদ দিয়ে 94,000 টাকা প্রফিট হয়। তো সেই সময় আমার কাছে মনে হলো যে আমি এই মাছের প্রজেক্টটা যদি একটু বড় আকারে করতে পারি, ইভেন কি আমি আমার মেধাটাকে ইউজ করতে পারি, আমি যদি একটু ভালোভাবে সময় দিতে পারি, তাই মাছ চাষ থেকে ভালো। 12 সালে যে 1 একর হলো, তার পরবর্তী সময়ে আপনার কিভাবে বাড়ালেন? তো 13 সালে আমার নতুন একটা প্রজেক্ট নেই, যেটা 3 একর প্লাস ছিল একটা প্রজেক্ট, আর এইখানে একটা 29 একর প্রজেক্ট। তো আল্লাহর রহমতে 3 একর আর হলো 29 একর, এটা 2013 সালে। এরপরে আর পিছু তাকাতে হয় না, এরপরে আমার শুধু প্রজেক্ট বেড়ে গিয়েছে। তো এখন আমার টোটাল মাছের প্রজেক্ট 2013 থেকে 2025 এই সময়টার মধ্যে 12 বছর মতো, এই 12 বছরে জমি পরিমাণ কেমন বাড়লো এবং মাছের খামারের পরিধি কেমন? আমার টোটাল মাছের প্রজেক্ট এখন 80 একর প্লাস। 80 একর প্লাস। যে প্রেক্ষাপটে সোহাগ পুরস্কার পেল, এর মধ্যে দিয়ে আপনার উপজেলায় কোন মেসেজটি আপনি দিতে চান মৎস্য চাষীদের? আসলে আমাদের সোহাগকে যদি আপনি দেখান, তরুণ উদ্যোক্তা এবং প্রায় 1 যুগের বেশি সময় যাবত কিন্তু উনি মাছের সাথে জড়িত। এবং আপনি দেখেন যে আমাদের এই ময়মনসিংহ যে আমরা একুয়াকালচার হাব বলি, এখানে হচ্ছে সারা বাংলাদেশে প্রথম হচ্ছে ময়মনসিংহ জেলা মৎস্য উৎপাদনে। এক্ষেত্রে অনেক অসাধু মৎস্য চাষী আছেন যারা চেষ্টা করেন রাতের আধারে অসাধু উপায়ে মাছ চাষ করার জন্য, যেটা আমাদের গ্যাপ যেটা বলি, গুড একুয়াকালচার প্র্যাকটিস, মৎস্য চাষে ওয়ার্ল্ড ওয়াইজ যে স্ট্যান্ডার্ড, এটি মেনটেন করার চেষ্টা করে না। আপনি তো অসাধু কিছু মৎস্য চাষীদের কথা বললেন যে তারা মুরগির 20টা লিটার ব্যবহার করে অনেক ক্ষতি করেছে। তো এই জিনিসটাকে এখন তো শুনেছি ভালুকা উপজেলায় অনেকটা কমে আসে, তো এটা তো আপনাদের উদ্যোগে হয়েছে, কিভাবে করেছেন আপনারা এটা? জি ধন্যবাদ। আসলে এটা আমরা যখন দেখতে পেলাম যে কিছু অসাধু মাছ চাষী রাতের আধারে এটা করার চেষ্টা করেন, আমরা আমাদের জেলা মৎস্য লাভটা কি থাকতো আপনারা কি দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন যে লিটার ব্যবহার করলে উৎপাদনে কি বাড়ে কম, এরকম কিছু আছে? এটা আলটিমেটলি চাষির ক্ষতি হয়। তারা যেটা করেন, যেহেতু আমাদের মাছ চাষি সবচেয়ে বড় কস্ট হচ্ছে ফিড কস্ট, প্রায় 70% কস্ট। তো এই এত টাকা ফিড তারা ম্যানেজ করতে না পেরে, যেহেতু ভালুকা হচ্ছে বড় বড় খামার, আপনার 100 একর প্লাস খামার আছে আমার ভালুকাতে, তো তারা চেষ্টা করে লিটার দিয়ে রাখলে এখান থেকে কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন হয়। যেহেতু আমরা এক সময় কিন্তু এটাকে অ্যালাউ করতাম যে 90-এর দশকে সমন্বিত মাছ চাষ, সেইখানে গরুর খামার ছিল, গোবর আসতো, কিন্তু এখন কিন্তু গ্যাপ, আমি যেটা বললাম গুড একুয়াকালচার প্র্যাকটিস, এটার আওতায় কিন্তু হেভি মেটালের কথা শুনেছি, হেভি মেটাল এখানেই হচ্ছে। হেভি মেটালটা হচ্ছে যদি ফিডের মাধ্যমে আসে তাহলে, এবং ফিডের ইনগ্রেডিয়েন্ট যদি হেভি মেটালসের কোনো সোর্স থেকে আসে, এই কিন্তু এটা আমরা মনিটরিং করতেছি। আমরা ফিড ইন্ডাস্ট্রিগুলা ফিডগুলাকে নিয়মিত টেস্ট করি, হেভি মেটাল পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিই। আর লিটার যে ব্যাপারটা আপনি বললেন, আমাদের উপজেলা প্রশাসন খুবই স্ট্রিক্ট, সম্মানিত ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা যে সকল এলাকায়, কারণ ভালুকা হচ্ছে আপনার এখানে অনেকগুলো পোল্ট্রি হ্যাচারি আছে, পোল্ট্রি হ্যাচারি থাকাতে সহজেই লিটারটা পাওয়া যায়। তা আমরা প্রথমে পোল্ট্রি হ্যাচারিগুলোকে অ্যালার্ট করেছি যেন তারা এই লিটারগুলোকে আপনার জৈব সার করে বা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে। প্রথমে তাদেরকে আমাদের সম্মানিত ইউনো মহোদয় উনি চেষ্টা করছেন তাদেরকে স্ট্রিক্টলি এটা মেনটেন করার জন্য। এরপর আমরা চাষিদেরকে সতর্ক করেছি, আমরা চিঠি দিয়েছি, আমরা মাইকিংও করেছি। এরপরে যখন দু একটা জায়গায় পাওয়া যায়, আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি। কত অংশ বাস্তবায়িত হচ্ছে আপনাদের এই প্ল্যানগুলো
আপনি সুপারিশগুলো এই যে পোল্ট্রির ক্ষেত্রে? আমরা মোটামুটি এখন 95% অ্যাবাভ আমরা সফল হয়েছি। আচ্ছা। এবং 2-4 জন যারা এখনো করতেছেন ইনশাআল্লাহ আমরা তাদেরকেও এখান থেকে সরিয়ে নিয়ে আসতে পারবো আমরা প্রত্যাশী। তো সাইফুল হুদা সোহাগের অনন্য বৈশিষ্ট্য হলো সে গ্রুপ প্র্যাকটিস করে থাকে। তার এখানে গ্যাপ প্র্যাকটিস করে থাকে। সে অনুমোদিত মাছের খাদ্য ব্যতীত অন্য কোনো উপাদান এখানে ব্যবহার করা হয় না। আমরা এটা সরজমিনে পরিদর্শন করছি এবং তাকেও আমরা উৎসাহ দিয়ে আসছি। তার এটা হলো তাহলে মোট কথা এই ময়মনসিংহ জেলা, এটা তো হাব, ময়মনসিংহ জেলা হচ্ছে মৎস্য উৎপাদনের একটা অঞ্চলটা বেশ বিখ্যাত। আপনারা এই নিরাপদ মাছ উৎপাদনের জন্য কি কি ধরনের কর্মসূচি গ্রহণ করেন জেলা মৎস্য দপ্তর থেকে? আমরা মৎস্য দপ্তর থেকে আমাদের মাছ চাষিদেরকে এই বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন সচেতনতা সভার আয়োজন করে থাকি। আমরা এদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকি, লিফলেট পোস্টার বিতরণ করে। তারপরে যে গ্যাপের যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে সচেতন করার জন্য মাঠ পর্যায়ের পালন করছে, মোটামুটি আমাদের এটা অনুসরণ করছে। এই যে পদকটা পেলো, এই পদক পাওয়ার পরে আপনি অর্জনটা কিভাবে, পদকটার ফলাফলটা কিভাবে মৎস্য চাষীর কাছে সম্প্রসারণ করবেন? এটা মূলত তার দেখা দেখে অন্যরাও এটাতে অনুপ্রাণিত হবে। এবং সোহাগ সাহেব যেভাবে মাছ চাষ করছেন আমাদের বর্তমানে যে ভোক্তার জন্য এটাই এখন নিরাপদ এবং এটাই সবাইকে অনুসরণ করা উচিত। এবং অন্যরাও দেখছে যখন এই যে একটা ভালো প্র্যাকটিস করার কারণে সে পুরস্কৃত হয়েছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এই জন্য সবাই সোহাগকে অনুসরণ করবে, আমরা এই সেটা আশাবাদ ব্যক্ত করছি। আর যেহেতু মৎস্যপণ্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ বিধিমালায় অনেকগুলো বিষয় আছে, ক্ষতিকারক বর্জ্য পদার্থ ব্যবহার করা যাবে না বা আরো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার করা যাবে না। তো এই বিষয়টা নিয়ে আমাদের কড়াকড়ি আছে। পাশাপাশি ভালোকেও যে আমরা একটু পুরস্কৃত করি তাহলে মানুষের আর একটু চাষীদের অনুপ্রাণিত করতে সুবিধা হয়। ওই লার্নিংটাকে আপনি সম্প্রসারণ করতে চাচ্ছেন। এই মুহূর্তে ময়মনসিংহ জেলায় মৎস্য উৎপাদনের ক্ষেত্রে কোন কোন প্রযুক্তি বা কোন কোন কর্মসূচি প্রচলিত হচ্ছে? এখানে উৎপাদন বরাবরই দেখছি যে উৎপাদন অত্যন্ত সারপ্লাস। আমার কাছে মনে হয়েছে এই উৎপাদনটাকে আমরা এখন কোয়ান্টিটির দিকে না গিয়ে কোয়ালিটির দিকে যেতে হবে। সেজন্য আমার যতটা প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামের সেশন থাক না থাক, আমরা কোয়ালিটিকে জোর দিয়ে আমরা আলোচনা করতাম। আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা আমার ম্যান্ডেট ছিল। আরেকটা ছিল কোয়ালিটি। আমি মোটামুটি এটা গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস প্রচার করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। দ্বিতীয়ত হলো এখানে অনেক হ্যাচারি আছে, প্রায় 4 শতাধিক হ্যাচারি আছে। হ্যাচারিগুলোকে নিবন্ধনের আওতায় না এবং এগুলোকে যথাযথ সরকারি আইন কানুন মানার জন্য এবং এগুলোকে নিয়মিত মনিটরিং করা, এখানে জোর দেওয়া, এই দুটা কাজে আমি অনেকাংশেই আমার এই অঞ্চলে ইনব্রিডিং এক সমস্যা ছিল, এখন ইনব্রিডিং সমস্যার কোন পর্যায়ে? আমরা মূলত এটা আসলে নিয়ন্ত্রণের মধ্যেই আছে। এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, তবে যেহেতু এখানে অনেক হ্যাচারি, আমাদের জনবল একটু সংকট হতেই পারে, একটু সম্ভাবনা আছে। আমাদেরকে আরো নিয়মিত তদারকি মনিটরিং করতে হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে একটু জনবল একটা বড় ব্যাপার। আমাদের তো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট উপজেলাগুলোতে একজন, অনেক ক্ষেত্রে তার সে লোকটিও নাই। তারপরেও আমরা আমাদের স্বল্প জনবল দিয়ে প্রত্যেকটা হ্যাচারিকে মনিটরিং এর আওতায় রাখছি। আশা করছি এখানেও আমরা সফল হব ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে অভিব্যক্তি শুনবো সাইফুল হুদা সোহাগের। এই পদক পেয়ে তার অনুভূতি কি, তার অভিব্যক্তি কি, এই সে সনদ, জাতীয় মৎস্য পদক 2025 একটা সার্টিফিকেট আর পদকটাই। সাইফুল সাহেব, আমরা একটু আপনার গলায় পড়েই কথা বলতে চাই। সোহাগ সাহেব, এই যে আপনি পদকটা পেলেন, আপনার জীবনে এই প্রথম মৎস্য চাষের ক্ষেত্রে পদক পেয়েছেন এবং আপনি মাছ উৎপাদন করেন বলেই একটা ব্যতিক্রমধর্মী অবস্থান করেছেন বা আপনাকে পদকটা দেওয়া হয়েছে। এই পদক প্রাপ্তির পরে আপনার অনুভূতিটা কেমন? অ্যাকচুয়ালি এই পদক পাওয়ার জন্য এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এই পদকটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে আমার জীবনের সর্বোচ্চ যে অ্যাচিভমেন্টটা এটা আমি করতে পেরেছি এখন পর্যন্ত আর কি। আমার কৃষির প্রতি আগে থেকে অনেক একটা আগ্রহ ছিল, আর কৃষির সাথে একদম আমি ওতপ্রোতভাবে জড়িত হয়ে যে সময় এই মাছ চাষের সাথে সংযুক্ত হয়ে যাই। এই যে জাতীয় পুরস্কারটা আপনার দেওয়া হলো, এখন তো আপনার কমিটমেন্ট বেড়ে গেছে না আগের চেয়ে? হ্যাঁ, অবশ্যই, এটা এখন দায়িত্ব বেড়ে গেছে। এই প্রাপ্তির পরে আপনার মানসিক অবস্থা কি আছে এবং এখন আপনি এটাকে আর কিভাবে সম্প্রসারণ করবেন? কারণ যেহেতু আপনি সরকার স্বীকৃতি দিয়েছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আমি আমার এই বছর পদকটা পেয়েছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের হাত থেকে। তো সেই প্রেক্ষিতে আমাকে পদকটা দেওয়া মানে আমার উপর একটা গুরু দায়িত্ব চলে আসা। ইভেন আমাকে দেখে হয়তো বা অনেকে অনুপ্রাণিত হবে। ইভেন কি আমি চাই যে আমি এই মৎস্য চাষটাকে আরও যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি
এই মাছটাকে হয়তোবা আমার ইচ্ছা আছে আমি মাছ এক্সপোর্টে যাব। সোহাগ সাহেব, আমরা যেহেতু বললেন যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে আপনি সনদ পেয়েছেন, তা আমরা একটু দেখে আসি সেই অংশটুকু। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে যুক্ত হব মাননীয় প্রধান উপদেষ্টা যে মৎস্য চাষিদের সনদ দিয়েছিলেন তার কিছু ফাইল ফটো। দেখছিলাম যে আপনি পদক নিলেন এবং আপনার এরপরে যারা যারা পদক পেয়েছে সবার সঙ্গে আপনি এক সারিবদ্ধ দাঁড়িয়েছেন। সনদের যেটা আপনার সার্টিফিকেট, তাতে কিন্তু শতাধিকের জনাব সাইফুল হুদা সোহাগকে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য, তার উৎপাদনের ক্ষেত্রে আপনাকে দেওয়া হয়েছে। এই যে উৎপাদনের ক্ষেত্রে যে আপনাকে স্বীকৃতি দেওয়া হলো, এই উৎপাদনটাকে আপনি সম্প্রসারণ কীভাবে করবেন? এই উৎপাদনটা যেন আমার স্থিতিশীল থাকে, আমি চাইবো উৎপাদনটাকে যেন আমি আরেকটু বাড়াতে পারি। ইভেন কি এই উৎপাদন বাড়ানোর জন্য এই ভিতরে ম্যানেজমেন্টটা আরেকটু ভালো করে, কিভাবে যে ভালো পোনা সংগ্রহ করে ভালো ফিড ম্যানেজমেন্ট করে যেন আমি আমার উৎপাদনটাকে আরও বাড়াতে পারি, আমার এটাই চেষ্টা থাকবে। জনাব সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষক ভাইরা, আমরা দেখছিলাম 2025 সালে জাতীয় মৎস্য সনদ প্রাপ্ত জনাব সাইফুল হুদা সোহাগের কথা শুনছিলাম, তার খামার দেখলাম। আমরা আশা করি যে আগামীতে বাংলাদেশের এই মৎস্য চাষের ক্ষেত্রে আরও অনেক তরুণ এগিয়ে আসবে এবং আমাদের দেশটা আগামীতে হবে এই কৃষিতে এবং মৎস্য চাষ হবে একটা সমৃদ্ধশালী দেশ। সালে জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত খামারি সাইফুলকে নিয়ে এই ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। আজ এই পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ। সকলকে ধন্যবাদ।